ইয়া সো যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে ইন পোয়েটস লাইফ সো মেনি থিংস হ্যাভ গট চেঞ্জ। কী কী চেঞ্জ আমরা কিন্তু আবারও বলেছি, মানে আগে বলেছি, সেটা ইউ গাইস ক্যান ইজিলি ওয়াচ দ্যাট থিং। বাট the swans, they have remained the same amount of energetic. They are still young in their heart, it's like that. And ওরা যেখানেই প্যাডেল করে যাচ্ছে, যেখানেই সুইম করছে লেকের ভেতরে বা আকাশে যেখানে উড়ে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এই ইউথফুলনেস আর তার সঙ্গে সঙ্গে এনার্জি, এই ব্যাপারটা সবসময় ওদের সঙ্গে থাকছে। মানে এটাই বলা হচ্ছে যে ইন দ্য নেচার্স ইউনিভার্স অ্যাজ উই হ্যাভ টকড অ্যাবাউট ইট, নাথিং হ্যাজ গট চেঞ্জড ইভেন উইথ দ্য পাসিং অফ টাইম। সময়ের সঙ্গে সঙ্গে যে সব কিছু চেঞ্জ হয়েছে নেচারে, তা নয়, নেচার হ্যাজ রিমেন দ্য সেম। ইটস লাইক এখানে একটা জিনিস আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে যে নেচার হ্যাজ রিমেন দ্য সেম আক্ষরিক অর্থে প্রবাবলি হয়তো সেরকমভাবে না হলেও, when the poet is actually imagining, when the poet is trying to take the inspiration from this school park, from this lake, by looking at the swan, এই ইন্সপিরেশনের জন্যই উনি কিন্তু মেনলি বলছেন যে উনি ওনার লাইফে ফিল করছেন যে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এবং ডেফিনেটলি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওনার সোয়ানস বাই যে লেক যেটা ওনার ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশনটা, সেই ন্যাচারাল ইন্সপিরেশনটা কিন্তু একই রকম রয়ে গেছে। দ্যাট হ্যাজন্ট গট চেঞ্জ। সো বেসিক্যালি এখানে ইন্সপিরেশনটা আনচেঞ্জ রয়েছে, সেটার কথাই কিন্তু বলা হচ্ছে। এখন একটা সোয়ানের তো বয়স ডেফিনেটলি হবে, কিন্তু উই আর টকিং অ্যাবাউট দ্য ইন্সপিরেশন। দ্য ইন্সপিরেশন ক্যান নেভার এজ। অনুপ্রেরণার কিন্তু কোনো বয়স হয় না, মানে সেটা আস্তে আস্তে যে বুড়ো হয়ে যায় তা, দ্যাট রিমেন্স ইমর্টাল। তো সেটাই এখানে বলা হচ্ছে। সো কি বললো যে সোয়ানস যেগুলো আছে, মানে থার্ড স্ট্যান্ডাতে যেখানে উনি বলছিলেন যে সো মেনি থিংস হ্যাভ গট চেঞ্জ ইন মাই লাইফ অ্যান্ড আই এম গেটিং ওল্ড, সেই দিক দিয়ে দেখা যাচ্ছে যে যে সোয়ানস যারা আছে, দে আর আনএক্সস্টেড, দে আর টায়ারলেস, তাদের কোনো ক্লান্তি হয়নি, তারা একই রকম আছে। মেনলি এই জিনিসটা কারণ হচ্ছে যে তাদের সঙ্গে তাদের কম্পেনিয়ন বা সঙ্গিনী হিসাবে বা সঙ্গী হিসাবে আরেকজন আছে, তাদের পার্টনার আছে। একটা সোয়ান 59 কথাটা মেনলি এই জন্য এখানে বলা হয়েছে, কারণ ওই একটা সোয়ান সেটা হচ্ছে পোয়েট নিজে, কারণ তার কোনো সঙ্গী নেই, ইন দ্য সেন্স সঙ্গিনী নেই। এবং এই রেফারেন্সটা হচ্ছে মডগনের কথা, যে কিনা কবির যে ম্যারেজ প্রপোজাল সেটা রিফিউজ করেছে। কিন্তু বাকি সবগুলো সোয়ান এখানে জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে, এবং যেহেতু তারা একসঙ্গে আছে সেই জন্য তাদের দুঃখ কষ্ট তারা সব শেয়ার করে নিতে পারছে। তাই ঠান্ডা জলের ভেতরে তারা ইজিলি সুইম করছে, তারা আকাশে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য পাশে আরেকজন কেউ আছে, এবং তারা বুড়ো হয়ে যায়নি, তারা একই রকমের এনার্জেটিক আছে। ইন দ্য সেন্স কি বললাম, কবি যে ইন্সপিরেশন বা অনুপ্রেরণা সেটা বুড়ো হয়ে যায়, সেই ন্যাচারাল বিউটিটা সবসময় কনস্ট্যান্ট রয়েছে, সেটার কথাই উনি বলছেন। But now they drift on the still water, mysterious, beautiful. Among what rushes will they build? By what lake's edge or pool delight men's eyes when I awake someday to find they have flown away? Now, fifth stanza. This is definitely very interesting and very much important. পুরো কবিতার মানে চলে আসছে এখানে। কি বলছেন কবি? তো উনি শুরু করেছিলেন এই জিনিসটা দিয়ে যে সোয়ানস, which is a symbol of which is actually a gift of nature, part of nature, সিম্বলাইজ করছে অনেক কিছু জিনিসের মধ্যে একটা হচ্ছে লাইফ, এনার্জি, ইউথফুলনেস। তো এই সমস্ত জিনিস কবি যখন ইয়াং ছিলেন তখন উনি নিজেও তাই ছিলেন, ইউথফুলনেস ওনার ভেতরে তখন ছিল। হি ওয়াজ ভেরি মাচ এনার্জেটিক, হি ওয়াজ মোর ক্রিয়েটিভ দ্যান হি ইজ রাইট নাও। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, তখন আরও বেশি উনি ক্রিয়েটিভ ছিলেন, আরও বেশি ইম্যাজিন করতে পারতেন জিনিসপত্র। হিজ ইম্যাজিনেশন পাওয়ার ওয়াজ স্ট্রঙ্গার দ্যান ইট ইজ টুডে। তো এই সবগুলোই এই সোয়ানসের দ্বারা কিন্তু উনি বোঝাবার চেষ্টা করছেন আমাদেরকে। আর সোয়ানসগুলো যখন আকাশে ঘুরে বেড়াচ্ছে বা প্যাডেল করে যাচ্ছে জলে, বা নয়েজিলি ওই উইংসকে ঝাপটে যখন আকাশে ওড়ার চেষ্টা করছে, সেই সবগুলোই কিন্তু বোঝাচ্ছে যে তারা কতটা ওয়াইল্ড, তারা কতটা দে ডোন্ট নিড টু বি টেমড, মানে তাদেরকে যে কন্ট্রোল করে রাখতে হবে সেরকম ব্যাপারটা নয়।
এবং কবি যখন নিজেও ইয়াং ছিলেন তখন ওনার ভেতরেও সে একই রকমের এনার্জি ছিল। উনিও অনেক কিছু চাইলে হয়তো লোকজনকে বলতে পারতেন যে না, দিস ইজ মাই উইশ, আই ওয়ান্ট টু ডু দিস থিং, বোঝাতে পারতেন, কিন্তু এখন ওনাকে সময়ের সঙ্গে সঙ্গে অনেক জিনিস অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে। অ্যান্ড দ্য মেন থিং ওয়াজ that when the poet was young, he was physically strong, at the same time creatively also he was strong. আর্টিস্টিক যেই ক্ষমতাগুলো দরকার থাকে সাহিত্য করার জন্য বা কোনো একটা শিল্প তৈরি করার জন্য, সেই সমস্ত জিনিসগুলো ওনার কাছে ছিল আরও বেশি পরিমাণে। কিন্তু এখন 51 ইয়ার্স ওনার হয়ে গেছে, আস্তে আস্তে উনি আরও বেশি অ্যাডভান্স করছেন ওল্ড এজের দিকে। এই সমস্ত জিনিসগুলো ওনার থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে বলে উনি মনে করছেন। এবং আমরা বলেইছি যে হি ওয়াজ ভেরি মাচ অ্যাফ্রেড অফ হিজ অ্যাডভান্সিং এজ, এবং সেটা ওনার বাকি কবিতা বা অনেক এরকম ড্রামা আছে সেখানেও সেই জিনিসটা স্পষ্ট। তো যেহেতু এবার এই ক্রিয়েটিভিটি, ফিজিক্যাল এনার্জি, পাওয়ার অফ ইমাজিনেশন, এই জিনিসগুলো আস্তে আস্তে ওনার কমতে শুরু করেছে, সো এই স্টানজাতে আমরা এসে দেখছি যে সোয়ান্সগুলো এতক্ষণ অবধি এরকমভাবে একটু ঘুরে বেড়াচ্ছিল বা প্যাডেল করে যাচ্ছিল, তারা এখন ড্রিফট করছে শুধুমাত্র এই জলটাতে। ড্রিফট মানে হচ্ছে ওয়াক অর মুভ ইন আ লেজারলি অর be carried slowly by a current of air or water. Drift মানে be carried slowly by a current of air or water. তো এই যে জলে ওরা এখন আছে, তো জল ওদেরকে খুব ধীরে ধীরে ক্যারি করে নিয়ে যাচ্ছে। মানে ওরা আলাদা করে যে প্যাডেল অতটা করছে তা না, ওরা শান্ত হয়ে জলের মধ্যে আছে। আর জলের যে ফ্লোটা, জলের যে কারেন্ট যেটা যায়, জলটা যখন ফ্লো করে, এবং একটা লেকের জল তো খুব একটা বেশি ওই ঢেউ খাবে তা তো কোনো ব্যাপার নেই, সেটা শান্তই, বাট হ্যাঁ একটা ফ্লো সবসময় থাকবে, একটা কারেন্ট সবসময় বইবে। তো ওরা এখন আর আলাদা করে প্যাডেল করছে তা নয়, ওরা এখন আর আকাশে ঘুরে বেড়াচ্ছে তা নয়। এই ফিফথ স্টানজাতে এসে ওরা এখন শান্ত হয়ে জলের মধ্যে বসে আছে, আর জলের কারেন্টই ওদেরকে আস্তে 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 একদিক থেকে লেকের অন্য দিকে নিয়ে যাচ্ছে, বা লেকের হয়তো তীর থেকে আস্তে আস্তে মধ্যিখানের দিকে নিয়ে যাচ্ছে। কেন এই জিনিসটা বললাম, এই ড্রিফট কথাটা এখানে এই জন্য ইম্পর্টেন্ট, কারণ এই সোয়ান্সগুলো এখন আর আলাদা করে প্যাডেল করছে না, কারণ সোয়ান্সগুলো সিম্বলাইজ করছিল পোয়েটের ইউথ, তার পাওয়ার অফ ক্রিয়েটিভিটি, পাওয়ার অফ ইমাজিনেশন। উনি যখন ইয়াং ছিলেন তখন উনি যতটা বেশি করে ওনার ফিজিক্যাল এনার্জি যতটা ছিল, যখন কবিতা লিখছেন বা নাটক উনি লিখছেন, তার জন্য যে ক্রিয়েটিভ পাওয়ারটা যেটা দরকার থাকে, তার জন্য যে ইমাজিনেশন যেটা দেওয়ার দরকার থাকে, সেই সবগুলোর প্রতীক হচ্ছে এই সোয়ান্সটা। কেন? কারণ সোয়ান আমরা সবসময় বলছি যে সিম্বল অফ এনার্জি, সিম্বল অফ ক্রিয়েটিভিটি, সিম্বল অফ সে ইউথ, সিম্বল অফ ইউথ। তো এই যে সিম্বল অফ ইউথ, সিম্বল অফ এনার্জি, তো সেই সমস্ত জিনিসগুলো কবির যখন বয়স কম ছিল সেটা ওনার মধ্যে ছিল, কিন্তু এখন যেহেতু সেই জিনিসটা আস্তে আস্তে উনি বয়স বেশি হচ্ছে, তাই ওনার ক্রিয়েটিভ পাওয়ার, ওনার এনার্জি সেটা আস্তে আস্তে ওনার থেকে চলে যাচ্ছে, তাই সোয়ান্সগুলো আর বেশি কিছু মুভমেন্ট করছে না। তার মানে সোয়ানের হালকা মুভমেন্ট বা জলের মধ্যে চুপ করে বসে থাকা এবং আস্তে আস্তে জলের ফ্লোটাই ওদেরকে ক্যারি করে নিয়ে যাওয়া, এটাই বোঝাচ্ছে যে কবির ভেতর থেকে ওনার ক্রিয়েটিভ পাওয়ার, ওনার ফিজিক্যাল এনার্জিগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ ওনার বয়স বাড়ছে। সেটা ড্রিফট কথাটা দিয়ে কিন্তু স্পষ্ট করে বোঝানো হচ্ছে। বলছে যে মিস্টিরিয়াস বিউটিফুল। এবার সোয়ান্সগুলোকে উনি প্রথম থেকে যখন অবজার্ভ করে এসছেন, সোয়ান্সগুলোকে ওনার যেরকম সুন্দর লাগছে আবার সেরকম রহস্যময় লাগছে। সুন্দর তো ডেফিনেটলি, বিকজ তারা নেচারের যেহেতু পার্ট এবং খুব সুন্দর দেখতে, গায়ের কালার সব কিছু নিয়ে। মিস্টিরিয়াস এই জন্য কারণ ওই যে এত বছর হয়ে গেছে, কবি নিজে যেখানে চেঞ্জ হয়ে গেছেন, ওনার লাইফে এত কিছু হয়েছে, উনি আস্তে আস্তে বয়সকালের দিকে যাচ্ছেন, কিন্তু সোয়ান্সগুলো ঠিক একই রকম এনার্জেটিক রয়েছে। হয়তো লাস্ট আনসারতে এসে ওরা বেশি কিছু মুভমেন্ট করছে না, কেন করছে না সেটা আমরা বললাম, আর একটু বেশি স্পষ্ট হবে সেই জিনিসটা। কিন্তু তার আগে অব্দি তো কবি যা যা বলেছেন সেটা থেকে এটা স্পষ্ট যে দ্য পোয়েট হিমসেলফ হি হ্যাজ গ্রোন ওল্ড, বাট দিস সোয়ান্স লাভা বাই লাভা দে আর স্টিল আনএক্সস্টেড। এরা কিন্তু একদম ক্লান্ত হয়নি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আকাশে উড়ে বেড়াচ্ছে, প্যাডেল করে যাচ্ছে ঠান্ডা জলের মধ্যে, কোনো সমস্যা হচ্ছে। তাই মিস্টিরিয়াস সমস্যা, এটা কি করে? Among what rushes will they build, by what lake's edge or pool, delight men's eyes when I awake someday to find they have flown away.
এই যে বলছে যে ওয়েন আই অ্যাওয়েক সামডে, লাস্টের আগের লাইন। তো কবি বলছেন যে আমার তো বয়স হচ্ছে এবং আমি জানি যে আমি একদিন হবে এমন যা থাকবো না, এই জিনিসটা নিশ্চিত যে আমি থাকবো না, আই নো দ্যাট। বাট ওয়ান থিং অলসো ইজ ভেরি মাচ সার্টেন, সেটা কি, দ্যাট দিস ওয়ান্স উইল স্টে, দিস ওয়ান্স উইল বি দেয়ার, but they will not be there in the cool park, in this very lake of cool park, no. এবং আমি সেটাই ভাবছি, কবি বলছেন আমি সেটাই ভাবছি যে একদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওদেরকে এখানে দেখতে পাবো না, তখন ওরা অন্য কোন লেকের তীরে যাবে, অন্য কোন লেকের ওখানে গিয়ে ওরা নিজেদের বাসা তৈরি করবে। রাস, ওই জলের ভেতরে এক ধরনের গাছ তৈরি হয়, দেখতে পাবি রাস বলে, তুই যদি গুগল ইমেজে সার্চ করিস রাস প্ল্যান্ট, তাহলে দেখবি যে ইমেজে দেখানো হচ্ছে যে লেক আর একটা কোনো জলভূমি আছে, সেখানে মধ্যেখান থেকে গাছ তৈরি হয়েছে, তো সেটাকে বেসিক্যালি রাস বলা হচ্ছে। তো কবি বলছেন যে আই নো দ্যাট মাই এজ ইজ অ্যাকচুয়ালি, আই এম গেটিং ওল্ড অ্যান্ড টাইম উইল কাম when I will die, হয়তো এখনই নয় বাট ডেফিনেটলি I will die, I know that thing, I am afraid of that thing but I cannot change that. But one thing is also very much certain, যে আমি ওদেরকে একদিন সকালে ঘুম থেকে উঠে যখন এই লেকে দেখতে পাবো না, তখন ওরা অন্য কোন লেকে যাবে এবং সেখানে গিয়ে তারা আরো অন্যান্য লোকজনদেরকে আনন্দ দেবে। অন্যান্য লোকজনদেরকে আনন্দ দেবে মানে সেই অন্যান্য লোকজন যাদের বয়স কম থাকবে, আমার মতন, তারা যখন ইয়াং, যখন এই সমস্ত এই সোয়ান্সগুলোকে দেখে, তাদের ওরা দেখে, তারা যে জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে সেই জিনিসটা দেখে ওই লোকগুলো আনন্দ পাবে, নেচারের বিউটিটা দেখে তারাও ইন্সপায়ার্ড হবে, তারাও তাদের আর্টিস্টিক কাজ করতে পারবে। তো সেই জায়গায় এই সোয়ান্সগুলো যাবে সেটা আমি জানি, কারণ নেচারের কাজই তাই, যে হিউম্যানরা তাদের লাইফ মানে লাইফ ফ্রম হিউম্যান বিংস will one day vanish, will one day fade away, means human beings will die, they will perish, they are not immortal. But the beauty of nature, the gifts of nature, that will stay forever. Maybe I will not be able to enjoy that thing, but they will entertain some others in a different place. এবারে ডিফারেন্ট প্লেস কোনটা হতে পারে সেটাই কবি এখানে ভাবছেন, যে একদিন সকালে উঠে যখন আমি ওদেরকে দেখতে পাবো না, তখন আচ্ছা ওরা কোথায় যাবে, অন্য কোন লেকের ওখানে যাবে, যেখানে গিয়ে তারা আমার মতন, আমি যখন ইয়াং ছিলাম যেরকম আমি এদেরকে দেখে আনন্দ পেয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি, সেরকম আমার মতন ওই সময় যারা ইয়াং থাকবে তাদেরকে ও ইন্সপায়ার করবে, এই সোয়ান্সগুলো ইন্সপায়ার করবে তাদের ন্যাচারাল বিউটি দিয়ে। সো বেসিক্যালি হোয়াট দ্য পোয়েট ইজ ট্রাইং টু সে, এটাই হচ্ছে ওই দুটো কন্ট্রাস্টিং আইডিয়া দিয়ে একটা মেন আইডিয়াকে এস্টাবলিশ করা, যে আই এম গেটিং ওল্ডার অ্যান্ড ওয়ান ডে আই উইল ডাই, যেটা ড্রাই পাথ, অটম, টুয়াইলাইট, তারপরে বলছে মাই হার্ট ইজ সোর, এগুলো দিয়ে বোঝানো হচ্ছে। অন্যদিকে বলা হচ্ছে ক্ল্যামারাস উইংস, ব্রোকেন রিং, আনওয়ারিড, এই সমস্ত জিনিসগুলো দিয়ে যেখানে বলা হচ্ছে যে সোয়ান্স তাদের বয়স হয়ে যায়নি বলে মনে হচ্ছে, তারা একই রকমভাবে এনার্জেটিক আছে, তাদের নিয়ম কানুন মানার দরকার পড়ে না, কারণ তারা নেচারের একটা পার্ট, তারা কমপ্লিটলি ফ্রি, দে আর নট like restricted by any law of nature. It's like that, by different laws of the society, it's like that, কারণ তারা নেচারের একটা পার্ট। তো এই দুটো ডিফারেন্ট আইডিয়া দিয়ে, যে ইন মাই ইউনিভার্স, ইন দ্য ইউনিভার্স অফ দ্য হিউম্যান বিং, where we will be born, we will grow, and then one day we will die. But the beauty of nature, in the universe of nature, the natural beauty is constant, that will not get changed with time. These swans will definitely die in a literal way. Sorry, এই সোয়ান্স গুলো হয়তো আক্ষরিক অর্থে মারা যাবে, কিন্তু ন্যাচারাল বিউটির যে ব্যাপারটা, মানে আজকে যদি আমি যদি কোনো এরকম সোয়ান্সদের দেখি, সেই সোয়ান্সদের দেখে আমি ইন্সপায়ার্ড হব, আমি আরো অন্যান্য বিভিন্ন ধরনের কাজকর্ম করার চেষ্টা করব, ওটা আমার ইন্সপিরেশন যেহেতু, সেই জন্য। তো আমার মনে হবে যে আমার বয়স হয়ে যাচ্ছে কিন্তু সোয়ান্সগুলোর বয়স হচ্ছে না, আমার মনে হবে, বাট আই নো দ্যাট ডেফিনেটলি দ্য সোয়ান্স আর অলসো গেটিং, 19 বছর বয়স ওদেরও বেশি বেড়েছে। 19 বছর আগে যখন আমি এখানে লেকের ধারে এসে দেখছিলাম এই সোয়ান্সগুলোকে, ডেফিনেটলি যখন আমি আবার পরে আসছি তখন সোয়ান্সগুলোকে তো আমি আবার দেখছি এবং তাদেরও বয়স বাড়ছে। বাট আমার কিরকম মনে হবে যে আই এম গেটিং ওল্ডার
but the swans are not getting older. কারণ নেচারের যে পার্টটা হয় সেখানে টাইম একটা খুব বড় সময় নিয়ে কাজ করে। ইটস লাইক দ্যাট। আমাদের এখানে মনে হয় যে হিউম্যান ইউনিভার্সে যে টাইম যত তাড়াতাড়ি পাস হয়ে যাচ্ছে, নেচারে মনে হচ্ছে যে সেটা পাস হতে অনেক সময় লাগছে। সে ফর এক্সাম্পল, আমি কোনো একটা জায়গাতে ঘুরতে গেছি, সেখানে গিয়ে আমি হয়তো একটা ওয়াটারফল দেখতে পেয়েছি, ভালো, ইট ইজ লুকিং ভেরি বিউটিফুল, দ্য স্পিড ইন উইচ দ্য ওয়াটার ইজ জাস্ট falling down from that very height, the natural beauty, the sunrise there, the birds are chattering, the birds are chirping, it's like that. So if I have gone to this place in the year 2000, then in 2006 I have once again visited the place, and I have found that the very same waterfall is there, the natural setting is still the same, but in the 6 years so many new things have happened in my life. I have got a job, then I have left that job also. I have tried to do a business. I was not being able to successful in that business. So many things have changed in my life in the 6 years, and they will all make me feel that I have grown older. But in the same time that has passed in my life, when I will just go there in after the 6 years and I will see the same waterfall, I will find in the nature nothing has changed in the 6 years. তো সেই জন্যই তো আমার মনে হবে যে নেচার যেন কিরকম মনে হচ্ছে ইমর্টাল, তাতে কোনো চেঞ্জ হচ্ছে না। সেটাই এখানে বলা হচ্ছে যে 19 ইয়ার্স ব্যাক আমি যতটা ইয়াং ছিলাম, কবি বলছেন যতটা এনার্জেটিক ছিলাম, 19 ইয়ার্সের ভেতরে অনেক কিছু জিনিসপত্র হয়েছে। এক হয়েছে যে আমার বয়স বেড়ে যাচ্ছে, 51 ইয়ার্স এই কবিতাটা লেখা, এবং যে জিনিসটাকে আই এম ভেরি মাচ অ্যাফ্রেড টু ফেস মাই ওল্ড এজ, যেটা আমরা বললাম। নেক্সট হচ্ছে আই প্রপোজ মডগন whom I loved, but she refused it, so I'm deeply hurt by that thing. Then the very political situation that has got changed, যেখানে আইরিশ মুভমেন্ট হচ্ছে, they wanted to get freedom from the British colonialism. 1400 people died there, and ultimately in 1919 Ireland got divided into two separate countries, Ireland and Northern Ireland. So all these things, all these changes, they have created a very deep impact inside me. তারা কিন্তু আমার ভেতরে একটা খুব ডিপ ইম্প্যাক্ট তৈরি করেছে। কিন্তু নেচারে যখন আমি এসে পুল পার্কে দেখছি এই সোয়ান্সগুলোকে, আই এম ফাইন্ডিং দেম দ্য সেম, দে আর দ্য সেম এনার্জেটিক, দে আর দ্য সেম হাই স্পিরিটেড, free spirited, they don't need to follow any kind of rules and regulation. But on the other hand, I am feeling that my time is just running out. সেই জন্য লাস্টে এসে উনি বলছেন যে I know that when I will wake up someday, খেয়াল রাখতে হবে ইফ কিন্তু কথাটা নেই যে ইফ I awake someday তখন কি হবে, বলছে when I awake someday। ডিলাইট মানে হচ্ছে আনন্দ দেওয়া। উনি বলছেন যে এটা নিশ্চিত যে আমি জানি যে দ্য ডে উইল কাম ওয়েন আই উইল ডাই। সো ওই কোনো একদিন সকালে, মানে যখন একদিন সকালে উঠে আমি ওদেরকে দেখতে পাবো না সোয়ান্সদের, তার মানে এটাই বোঝানো হচ্ছে যে সোয়ান্সটা নেই, মানে কবির লাইফে আর কোনো মানে যতটুকু এনার্জি পড়েছিল হয়তো বয়সকালের দিকে মুভ করার পর, সেটা আরও বেশি নেই। ওনার যে পোয়েটিক এবিলিটি, আর্টিস্টিক এবিলিটি, সেটা ওনার থেকে চলে গেছে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে। সো দ্যাট মিনস হি ইজ নিয়ারিং ইজ ডেথ, ইটস লাইক দ্যাট। কিন্তু বলছেন যে সেটা আমার লাইফে হলো, আমি জানি যে ওই সোয়ান্সগুলো ওরা অন্য কোনো লেকে তখন চলে যাবে, অন্য কোনো মানুষদেরকে আনন্দ দিবে, যারা তখন ইয়াং, যাদের তখন আরও বেশি ইন্সপিরেশন দরকার বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য লাইফে, তাদের কাছে যাবে। কিন্তু সোয়ান্সরা যে যাবে, মানে ন্যাচারাল বিউটি যে থাকবে, সেই জিনিসটা আমি নিশ্চিত। So that is what this poem is all about. That in human life, ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে উনি এটাই বোঝাবার চেষ্টা করছেন যে in human life things will change, we will grow old and we will just fade away from the universe. But the universe of nature, it is unchanged. It is unscathed by the passing of time. যে টাইমে তাদের কোনো প্রভাব পড়ে, সেটা একই রকম রয়ে গেছে, সেই নেচারের বিউটিটা একই রকম রয়ে গেছে। So how much powerful the nature is, that is this thing all about. সিম্বলসের মধ্যে
আমরা একটা তো বললাম যে অটম is the season when winter is supposed to come. So এটা বোঝানো হচ্ছে, কবি বোঝাচ্ছেন যে in his life his prime it has passed. কারণ আমরা জানি যে সামারের যে ওয়ার্মথ যেটা হয়, সে ওয়ার্মথ সিম্বল হচ্ছে এনার্জি, ক্রিয়েটিভিটি, ইটস লাইক দ্যাট। কিন্তু শীতকাল যখন আসছে তার মানে হচ্ছে যে আস্তে আস্তে ওনার লাইফে উনি বুঝতে পারছেন যে হিজ লাইফ ইজ কামিং নিয়ারিং হিজ ডেথ, ইটস লাইক দ্যাট, হি ইজ নিয়ারিং হিজ ডেথ। কারণ 51 হয়ে গেছে। মানে 51 হয়ে গেছে বলেই যে উনি মারা যাবেন সঙ্গে সঙ্গে সেটা বলছেন না, উনি এটাই বলছেন যে আই এম নাও 51 অ্যান্ড আই নো দ্যাট আই এম নেভার গোনা গেট ব্যাক মাই ইউথ। সো আমি আর যৌবন ফিরে পাবো না, মানেই তো আস্তে আস্তে আমি মৃত্যুর দিকে যাচ্ছি, সেটাই বলছেন। তারপর যখন ড্রাই এর কথাটা বলা হচ্ছে, যে জঙ্গলে যে রাস্তা সেটা ড্রাই, সেটা দিয়ে আবার উনি এটাই বোঝাচ্ছেন যে ওনার যে ক্রিয়েটিভিটি, ওনার যেই ফিজিক্যাল স্ট্রেংথ, সেগুলো আস্তে আস্তে পুরো শুকনো হয়ে যাচ্ছে। ইন দ্য সেন্স ওই যেহেতু উনি আর ইয়াং নেই, তাই উনি ফিল করছেন যে এরপর উনি হয়তো আর কিছু সৃষ্টি করতে পারবেন না, আর উনি ওনার বেস্টটা দিতে পারবেন না অ্যাজ অ্যান আর্টিস্ট। অক্টোবর, তার মানে অক্টোবর বলার পরেই মানে হচ্ছে নভেম্বর ডিসেম্বর, ওই আবার বোঝানো হলো যে আস্তে আস্তে ঠান্ডা আসছে। টুয়াইলাইট, কবি বলছেন যে নাও আই এম অ্যাট দ্য টুয়াইলাইট স্টেজ অফ মাই লাইফ, মানে মাই ইউথ হ্যাজ পাস্ট। যে যেহেতু সানসেট হয়ে গেছে, সানসেট মানে দিনের আলো আর নেই, এবং আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে। তো আমার জীবনে আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে, তার ঠিক আগের মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। উল্টো দিকে উনি যখন বলছেন, তারপরে বলছেন যে দ্য ওয়াটার মিরর্স দ্য স্টিল স্কাই, যার মানে এটাই বলা হলো যে ওই লেকের যে জলটা সেটা খুব পরিষ্কার, একদম পুরো শান্ত, এবং আকাশের যে প্রতিচ্ছবি সেটা ওখানে পড়ছে। উল্টো দিকে আপন দ্য ব্রিমিং ওয়াটার, ব্রিম মানে হচ্ছে কানায় কানায় ভর্তি, তাহলে ব্রিমিংটা দিয়ে বোঝানো হলো যে নেচারের যে ইউনিভার্স এই জিনিসটা। উল্টো দিকে ড্রাইটা দিয়ে বোঝানো হচ্ছে যে হিউম্যান ইউনিভার্স এই জিনিসটা। হিউম্যান ইউনিভার্সে সব কিছু চেঞ্জ হচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে, কিন্তু নেচারের ইউনিভার্সে মানে হিউম্যান ইউনিভার্সে যত টাইমের সঙ্গে সঙ্গে যতটা চেঞ্জ হয় সেইটার তুলনায় ইন ইন কম্পেয়ারিং টু দ্যাট থিং, যখন আমরা নেচারের ইউনিভার্সে দেখছি, তখন কিন্তু মনে হচ্ছে যে থিংস আর নট গেটিং চেঞ্জ। ওই যার জন্য 6 বছরের তখন এক্সাম্পলটা দিলাম, যে আমাদের হিউম্যান লাইফে যত তাড়াতাড়ি টাইমের এফেক্ট হয়, নেচারে তত তাড়াতাড়ি হয় না। সেই জন্য আমাদের লাইফে টাইমের এফেক্ট হিসেবে আমরা যখন নেচারের দিকে তাকাই, তখন মনে হয় যে নেচার হচ্ছে অবিনশ্বর, ইটস লাইক দ্যাট, ইট ইজ নেভার গোইং টু গেট ডিস্ট্রয়েড, ইট ইজ ইমমর্টাল। এবং ওয়াইল্ড সোয়ানস এট কুল, এই যে দ্য ভেরি টাইটেল ওয়াইল্ড, সেটা আমরা বুঝতে পারছি যে ওই সেকেন্ড স্টান্সাতে যখন বলা হচ্ছিল যে ক্ল্যামারাস উইংস, ক্ল্যামারাস মানে নয়েজি, all suddenly mount and scatter, wheeling in great broken rings. তো যখন কবি ওদেরকে গোনার চেষ্টা করছিলেন, ওরা হঠাৎ করে উপরে উঠে গেল এবং আস্তে আস্তে ওই চারদিকে প্রথমে ছড়িয়েছিল, স্ক্যাটার মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল, এবং আলটিমেটলি ওরা একটা রিংয়ের শেপ, মানে ভাঙা রিংয়ের শেপ নিয়ে ঘুরতে আরম্ভ করলো। আমরা এই ভাঙা থেকে এটা এই জন্যই এটাই বললাম, বা স্ক্যাটার এই জিনিসটার মানে সিম্বলটা বললাম স্ক্যাটার আর ব্রোকেন, যে বিকজ দে আর পার্ট অফ দ্য নেচার, দে আর ওয়াইল্ড, দে আর ফ্রি স্পিরিটেড, তাদের কোনো নিয়ম ওইভাবে মেনে চলতে হয় না। উল্টো দিকে হিউম্যান ইউনিভার্সে, হিউম্যান সোসাইটিতে যখন আমরা থাকি, তখন আমাদের বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হয়। রুটিন থাকা লাইফে ভালো, নিয়ম থাকা ডেফিনেটলি ভালো, কিন্তু সব সময় আবার ওই একই নিয়ম ধরে কাজ করতে গেলে বা নিয়ম মাফিক সবসময় কাজ করতে গেলে আমাদের নতুনত্ব কিছু থাকে না, অ্যান্ড উই স্টার্ট টু গেট বোর্ড, ইটস লাইক দ্যাট। তো সেটাই হয়েছে, দ্যাটস ইট। And the wild swans at Cool, the very title, it also talks about the fact that while the swans, they are wild because they are part of nature, and that talks about the energy, that talks about the fact that the free spirited thing of the swans, যেটা আমাদের কবি যে উনি মিস করছেন। আর আমরা একটুখানি বলেও রাখি যে swans represent creativity, beauty and life. In Greek mythology, swans were used to symbolize Zeus, and therefore the rise of the Greek civilization and Western knowledge which idealized perfection. So swans কিন্তু সিম্বল হচ্ছে ক্রিয়েটিভিটি, বিউটি অ্যান্ড লাইফের। তো ওয়াইল্ড সোয়ান্স, ওয়াইল্ড ও স্পিরিটের জন্য বলা হচ্ছে, যেখানে কবি কিন্তু অলরেডি হি ইজ অ্যাডভান্সিং টুয়ার্ডস হিজ ওল্ড এজ। তো ওনার সেই ক্রিয়েটিভ ব্যাপারটা নেই, ওনার সেই এনার্জি ব্যাপারটা নেই, বাট নেচারের ভেতরে সেই জিনিসটা এখনও আছে, দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড অলসো দ্য পোয়েট ইজ সেইং দ্যাট নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স টু মি, মিনস ইভেন ওয়েন আই ডাই
which I know I will, the natural beauty will remain. The swans will not be here in the cool park, in this lake of the cool park, but it will definitely go to some other lake to delight some other men who will be at their prime. তারা তাদের যখন যৌবনে থাকবে, তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে এনার্জাইজ করার জন্য সোয়ানগুলো কিন্তু সেখানে চলে যাবে, এবং কবি সেটাই ভাবছেন যে ওরা কোথায় যাবে, সেটা দিয়েই কিন্তু শেষ হয়েছে। So the poem actually, you know, that's the thing. It talks about the power of nature, that the natural beauty transcends time. So this is it, and go through the poem, go through this video. If you, I mean, definitely will be help you by giving you different study materials, and just try to refer to the previous study materials of the different texts that you have given me.